আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা হয়তো মনোবিজ্ঞান বিষয়টির সাথে সুপরিচিত রয়েছো এবং তোমরা হয়তো মনোবিজ্ঞান ক্লাস একটা পেয়েছো, যেটা আমার সিনিয়র এবং ডিপার্টমেন্ট হেড খাদিজা আক্তার পাপিয়া ম্যাডাম নিয়েছিলেন। তো আমি এবং ম্যাডাম দুজন মিলে তোমাদেরকে সাইকোলজি পড়াবো। তো আজকের মনোবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস। যদিও তোমাদের সাথে সরাসরি পরিচিত হতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু করোনাকালীন মুহূর্তে তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ না হয় আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং তোমাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করেই আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো গত ক্লাসে তোমরা হয়তো নিশ্চয়ই মনোবিজ্ঞানের সংজ্ঞা জানতে পেরেছো এবং সেখান থেকে ডিটেলস কনসেপ্টগুলো হয়তো ধারণা পেয়েছো। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মনোবিজ্ঞানের পরিধি। মনোবিজ্ঞানের পরিধি কি, অর্থাৎ মনোবিজ্ঞান ঠিক কতটুকু বিস্তৃত, এই মনোবিজ্ঞানের সংজ্ঞাটা বিশ্লেষণ করলেই কিন্তু মনোবিজ্ঞানের পরিধি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাই আমরা। তারপর আমরা আজকে জানার চেষ্টা করবো যে মনোবিজ্ঞানের পরিধি আসলে কি বোঝাচ্ছে, কত দূর পর্যন্ত বিস্তৃত। তো মনোবিজ্ঞানের প্রথমে আছে আচরণ, মানসিক প্রক্রিয়া, জৈব সামাজিক প্রক্রিয়া। মনোবিজ্ঞানের সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদেরকে বলতে হবে মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কিত বিজ্ঞানসম্মত অনুধান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার এন্ড মেন্টাল প্রসেস অফ অ্যান অর্গানিজম। তো আচরণটা কি, অর্থাৎ সহজভাবে যদি আমরা বলতে চাই যে প্রাণী যা কিছু করবে তার সবকিছুই আচরণ। যদি মনোবিজ্ঞানের ভাষায় আমরা আচরণকে বিশেষায়িত করতে চাই তাহলে আমাদেরকে এভাবে বলতে হবে যে কোনো উদ্দীপক কি, অর্থাৎ বাইরে যা কিছু আছে সবকিছুই হচ্ছে উদ্দীপক। কোনো প্রাণীর দেহের সংস্পর্শে আসলে প্রাণী কি করে, সেই উদ্দীপকের প্রতি একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, যে প্রতিক্রিয়াটা সৃষ্টি করে সেটাই হচ্ছে আচরণ। আর এটার ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা একটু পরে আসবো। এরপরে দ্বিতীয় হচ্ছে মানসিক প্রক্রিয়া, জৈব সামাজিক প্রক্রিয়া। তো আচরণকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ, ঐচ্ছিক আচরণ, অনৈচ্ছিক আচরণ, বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ। সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ। সামগ্রিক আচরণ কি, এই যে আমি তোমাদেরকে লেকচার প্রোভাইড করতেছি, এই যে তোমাদেরকে আমি লেকচার দিচ্ছি, একত্রে বলতেছি লেকচার দেয়া, এটা হচ্ছে সামগ্রিক আচরণ। কিন্তু এই সামগ্রিক আচরণকে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিশ্লেষণ করব তখন সেটা হয়ে যাবে খণ্ডিত আচরণ। যেমন আমি লেকচার দিচ্ছি, কিভাবে লেকচার দিচ্ছি, হাত নাড়াচ্ছি, আমার লিপ সিং করতেছি, আমার কথা বলতেছি, হ্যাঁ আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ, আমি হাত নাড়াচ্ছি, এই সবগুলো হচ্ছে আলাদা আলাদা একটা অংশ। যখন একটা সামগ্রিক আচরণকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এককে বা খণ্ডে বিভক্ত করতেছি সেটা হচ্ছে খণ্ডিত আচরণ। দ্বিতীয় পয়েন্টে আসি আমরা, সেটা হচ্ছে ঐচ্ছিক আচরণ এবং অনৈচ্ছিক আচরণ। তোমরা সহজেই বুঝতে পারতেছো, ঐচ্ছিক মানে হচ্ছে কি প্রাণী ইচ্ছাকৃতভাবে। এখন প্রাণী যে সকল আচরণ ইচ্ছাকৃতভাবে করবে, তার স্বেচ্ছায় করবে, তার সজ্ঞানে করবে, সেটা হচ্ছে ঐচ্ছিক আচরণ। যেমন আমি কথা বলতেছি সেটা হচ্ছে ঐচ্ছিক আচরণ, আমি হাত নাড়াচ্ছি সেটা হচ্ছে ঐচ্ছিক আচরণ, আমি চাইলে অন্যদিকে তাকাতে পারি সেটা হচ্ছে ঐচ্ছিক আচরণ। কিন্তু কতগুলো আচরণ রয়েছে যে আচরণগুলো কি প্রাণীর নিয়ন্ত্রণের বাইরে। যেমন আমার ব্লাড প্রেশার, রক্ত প্রবাহ চলে যাচ্ছে, আমার ব্রেথ, আমার শ্বাস প্রশ্বাস চলতেছে, আমার ডাইজেশন প্রসেস, হজম প্রক্রিয়া অনবরত চলতেছে, এটার উপরে আমার হয়তো নিয়ন্ত্রণ নেই, এটা হচ্ছে অনৈচ্ছিক আচরণ। তৃতীয় হচ্ছে বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ। বাহ্যিক আচরণ এবং অভ্যন্তরীণ আচরণ কি, অর্থাৎ বাহ্যিক আচরণ হচ্ছে যে আচরণগুলোকে আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, অবলোকন করতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাহ্যিক আচরণ। এবং অভ্যন্তরীণ আচরণ কি, যেগুলো আমাদের মানসিক প্রক্রিয়া, যেমন শিক্ষণ, চিন্তন বা অন্যান্য যে বিষয়গুলো যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, পর্যবেক্ষণ করতে পাচ্ছি না, সেসব হচ্ছে আমাদের অভ্যন্তরীণ আচরণ। এই গেল আমাদের আচরণ সম্পর্কিত আলোচনা। দ্বিতীয় পয়েন্টে আমরা আসি মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া কি, আমাদের সংজ্ঞায় বলছে আচরণ এবং মানসিক প্রক্রিয়া। এখন মানসিক প্রক্রিয়া বলতে সেটাই বোঝাচ্ছে শিক্ষণ, চিন্তন, স্বপ্ন, স্মৃতি, বিস্মৃতি, এই সবগুলো হচ্ছে কি আমাদের ইনার প্রসেস, আমাদের অভ্যন্তরীণ বিষয়, যেগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু এগুলোর ফলে কি হয়, আমাদের আচরণ প্রভাবিত হয়। এজন্য এগুলাকে বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া এবং এই মানসিক প্রক্রিয়া মনোবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। যেমন তোমাদের বইয়ে অবশ্যই আছে, একটা সুন্দর একটা উদাহরণ দেয়া আছে। যেমন তুমি 10 লক্ষ টাকা লটারি পেয়েছো, এখন সেই 10 লক্ষ টাকা লটারি পাওয়ার পরে তুমি সেই টাকা দিয়ে কি করবা, একটা রেস্টুরেন্ট করবা, বন্ধু বান্ধবদেরকে ট্রিট দিবা, তুমি একটা অন্য কোনো কিছু কিনতে চাও, এই যে প্রসেসগুলো তোমার চলতেছে এগুলো হচ্ছে আচরণের অন্তর্ভুক্ত, কিন্তু এগুলাকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। ঠিক সেরকম এই ইনার প্রসেসগুলাই হচ্ছে আমাদের মানসিক প্রক্রিয়া। দ্য লাস্ট ওয়ান হচ্ছে
জৈব সামাজিক প্রক্রিয়া। জৈব সামাজিক কি? মনোবিজ্ঞানকে বলা হয় বায়ো সোশ্যাল সায়েন্স, অর্থাৎ জৈব সামাজিক বিজ্ঞান। কেন জৈব সামাজিক বিজ্ঞান বলা হয়? আমাদের প্রধান বিষয়টা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আচরণ এবং মানসিক প্রক্রিয়ার উপর যা কিছু প্রভাব বিস্তার করবে তাই হচ্ছে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। তো জৈব মানে কি? অর্থাৎ আমাদের শরীরে জৈবিক, যেমন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, আমাদের রক্ত প্রবাহ, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কি করে? আমাদের আচরণের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ জৈবিক বিষয়াবলী কি করে? আচরণ এবং মানসিক প্রক্রিয়ার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের বিভিন্ন এলিমেন্টস, বিভিন্ন উপাদান আমাদের কি করে? আচরণের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য একদিক থেকে জৈবিক, অপর দিক থেকে হচ্ছে সামাজিক কতগুলো উপাদান আমাদের আচরণের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সেজন্য এটাকে বলা হচ্ছে জৈব সামাজিক প্রক্রিয়া, এবং মনোবিজ্ঞানকে বলা হয় জৈব সামাজিক বিজ্ঞান, বায়োসোশ্যাল সায়েন্স। এই ছিল আমাদের হচ্ছে মনোবিজ্ঞানের পরিধি। এবার আমরা আসি পরবর্তী বিষয়ে। পরবর্তী বিষয় হচ্ছে মনোবিজ্ঞানের উদ্ভব, অর্থাৎ মনোবিজ্ঞান কোথায় শুরু হয়েছিল এবং আজকের এ পর্যন্ত কতগুলো যাত্রা পেরিয়ে এসেছে সে বিষয় সম্পর্কে আমরা জানব। তার আগে আমাদের আরেকটা টপিক এসেছে, যেটা আমরা স্কিপ করে এসেছি, সেটা হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। মনোবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে কি? যে বিষয়গুলোকে নিয়ে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, যে বিষয়গুলো মনোবিজ্ঞানের আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করে, সেগুলো হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। এখানে যেমন হচ্ছে শিক্ষণ, চিন্তন, বুদ্ধি, আবেগ, চেতনা, হ্যাঁ, তারপরে হচ্ছে স্নায়ুতন্ত্র, উপদেশনা, নির্দেশনা, এই বিষয়গুলো হচ্ছে এইগুলো জায়গা, এই টপিকগুলো নিজস্ব জায়গা থেকে মনোবিজ্ঞানের আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। সেজন্যই হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। তো আমরা আসি মনোবিজ্ঞানের উদ্ভব সম্পর্কে। আজকে যে মনোবিজ্ঞানকে আমরা দেখতেছি, আজকে যে সাইকোলজিকে আমরা পাচ্ছি, সেটা একদিনে আসেনি, কিংবা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসেছে, কিংবা সেটা যে শুরু থেকেই বিজ্ঞান ছিল এমনটা বিষয় নয়। প্রথমে মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয় দর্শন এবং শরীর বিজ্ঞান ফিজিওলজিস্ট থেকে। তো কথা হচ্ছে যে কোনো বিজ্ঞানের মাদার কিন্তু বলা হয় ফিজিওলজি, দর্শন বলা হয়। তো মনোবিজ্ঞানের উদ্ভবে আমরা দেখব যে মনোবিজ্ঞানের ক্ষেত্রে কখন থেকে সে যাত্রা শুরু করলো এবং কিভাবে এই পথ অতিক্রম করে আজকের এই অবস্থানে আসছে। তো মনোবিজ্ঞানের জনক বলা হয় উইলহেম উন্ডকে, এবং 1879 সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার স্থাপন করেন। তখন থেকে মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়। এজন্য 1879 সালকে মনোবিজ্ঞানের জন্মসাল বলা হয়। অর্থাৎ উইলহেম উন্ড এই ব্যক্তি, তিনি যেটা করলেন, তিনি ছিলেন একজন জার্মান ব্যক্তি এবং জার্মানি বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক ছিলেন। তো উনি কি করলেন? এই মনোবৈজ্ঞানিক যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করার জন্য তিনি 1879 সালে প্রথম লিপজিগ বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণাগার স্থাপন করেন। এই গবেষণাগার স্থাপন করার পর থেকে মনোবিজ্ঞানের বৈজ্ঞানিক যাত্রা শুরু। এজন্যই এই 1879 সালকে মনোবিজ্ঞানের জন্মসাল বলা হয়, অর্থাৎ সেখান থেকে মনোবিজ্ঞানের টাইম কাউন্ট করা হয়। এই উইলহেম উন্ড এবং আরো একজন ছিলেন উইলিয়াম জেমস। এই উইলহেম উন্ড কি করছেন? মনোবিজ্ঞানকে জার্মানিতে পপুলারিটি তিনি বাড়িয়ে দিয়েছেন। অপরজন উইলিয়াম জেমস কি করছেন? তিনি হচ্ছেন একজন আমেরিকান, এবং এই আমেরিকান তিনি মনোবিজ্ঞানকে আমেরিকাতে প্রচার করেছেন এবং জনপ্রিয় করে তুলেছেন। এই জন্য মনোবিজ্ঞানের উদ্ভবের ক্ষেত্রে এই উইলহেম উন্ড এবং উইলিয়াম জেমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মনোবিজ্ঞানের প্রধান দৃষ্টিভঙ্গি সমূহ। দৃষ্টিভঙ্গি কি? অর্থাৎ দৃষ্টিভঙ্গি হচ্ছে বিভিন্ন দল, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন মনোবিজ্ঞানীগণ মনোবিজ্ঞানকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করেছেন। এদিক থেকে এই মোটামুটিভাবে পাঁচটি দৃষ্টিভঙ্গি আমরা পাই। এককভাবে কোনো দৃষ্টিভঙ্গি পূর্ণাঙ্গ নয়, আবার কোনো দৃষ্টিভঙ্গি অবহেলার বা তুচ্ছ তাচ্ছিল্য করার মতো নয়। সবগুলি মনোবিজ্ঞানের কোনো না কোনো বিষয় দিককে প্রতিফলিত করেছে, সুন্দরভাবে উপস্থাপন করেছে। প্রথমে আমরা আসব জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বিশেষত শরীরবৃত্ত কার্যকলাপকে মনোবিজ্ঞানের সাথে সম্পৃক্ত করে। এই দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হলো প্রত্যেক আচরণ, অনুভূতি, চিন্তনের বিপরীতে মস্তিষ্কে একটি ঘটনা বর্তমান। এই দুই ধরনের ঘটনার সম্পর্ক, অনুভব বা ব্যাখ্যাই হলো জৈব মনোবিজ্ঞানের উদ্দেশ্য। অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি, আমি কথা বলতেছি, আমি হাত নাড়াচ্ছি, আমি অন্য যে কোনো আচরণ করতেছি, জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে বিশ্বাসী যে বিজ্ঞানীরা আছেন তারা বলতেছে প্রাণীর যে কোনো আচরণের সাথে মস্তিষ্কের বিশেষ একটা অঞ্চল জড়িত, কিংবা
বিশেষ একটা অঞ্চল কি করে আমাদের বিশেষ একটা আচরণকে পরিচালিত করে, অর্থাৎ মস্তিষ্কের একটা বিশেষ অঞ্চলের সাথে আমাদের একটা আচরণ সম্পর্কযুক্ত। এই সম্পর্কটা নির্ণয় করাটাই হচ্ছে জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্য। মেনলি মানব আচরণ হচ্ছে বা প্রাণীর আচরণ অনেক জটিল একটা প্রসেস। এখানে প্রায় 12 বিলিয়ন কোষ এটার সাথে যুক্ত। সো স্পেসিফিক ভাবে কোন অঙ্গ মস্তিষ্কের কোন অংশের সাথে জড়িত বা কোন অংশ কোন আচরণকে নিয়ন্ত্রণ করে এটা যদিও নির্ণয় করা খুব কঠিন, তবে আধুনিক মনোবিজ্ঞানে অনেকাংশেই আমরা অনেক আচরণ মস্তিষ্কের বিভিন্ন অংশকে প্রতিফলিত করে নিয়ন্ত্রণ করে সেটা আমরা জানতে পেরেছি। তাহলে আমরা কি জানলাম যে জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কি করে, এনারা হচ্ছে কি করে যে মস্তিষ্কের বিশেষ একটা অঞ্চল বিশেষ একটা আচরণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিংবা কোনো আচরণ মস্তিষ্কের বিশেষ একটা অঞ্চল নিয়ন্ত্রণ করে। এই যে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্সি বা একটার সাথে আরেকটার ইন্টার রিলেশন, এটা নির্ণয় করাটা হচ্ছে জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য। দ্বিতীয়তে আমরা আসি মনোগতীয় দৃষ্টিভঙ্গি। মনোগতীয় মনসমীক্ষণ মতবাদ দ্বারা প্রভাবিত। মনসমীক্ষণ মতবাদ কি সেটা আমরা জানবো। মনসমীক্ষণ মতবাদ হলো মানুষ কতগুলো অবচেতন জৈবিক তাড়না নিয়ে জন্মগ্রহণ করে, যা সবসময় প্রকাশ পেতে সচেষ্ট থাকে। অবদমিত তাড়নাগুলো সবসময় প্রকাশ পেতে চায়, যে পর্যন্ত না তারা আচরণে প্রকাশ পেতে পারছে তারা পরোক্ষভাবে প্রকাশ পেতে থাকে। আমরা সিগমন্ড ফ্রয়েডের নাম শুনে থাকবো। সিগমন্ড ফ্রয়েড হচ্ছে এই মনসমীক্ষণ মতবাদের জনক। যদিও তিনি উদ্ভাবন করেছেন, পরবর্তীতে নব্য ফ্রয়েডিয়ান বলা হয় তাদেরকে। নব্য ফ্রয়েডিয়ান কারা? যারা সিগমন্ড ফ্রয়েডের পরবর্তী সময়ে এসেছেন এবং ফ্রয়েডের তত্ত্বকে পুরোপুরি মেনে না নিয়ে কিছুটা অন্যভাবে উপস্থাপন করেছেন, তারাই হচ্ছে নব্য ফ্রয়েডিয়ান। এই নব্য ফ্রয়েডিয়ানদের সময় মনসমীক্ষণ মতবাদটা সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। তো এই মনোগতীয় দৃষ্টিভঙ্গিতে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের মধ্যে কতগুলো ইনার ফোর্স কাজ করে। কিরকম ইনার ফোর্স? অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি কতগুলো জৈবিক তাড়না নিয়ে জন্মগ্রহণ করি। এই জৈবিক তাড়নাগুলো কি হয়, সব সময় আমাদের মধ্যে প্রকাশিত হওয়ার একটা টেন্ডেন্সি প্রাণীর মধ্যে দেখা যায়। যেমন ছোট শিশুরা যখন খেলাধুলা করে তখন তার সহপাঠীকে আঘাত করলে সে এক ধরনের আনন্দ পায়, এটা হচ্ছে একটা জৈবিক তাড়না। তো এই জৈবিক তাড়নাগুলো কি করে আমাদের আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রয়েডিয়ান এবং নব্য ফ্রয়েডিয়ানরা বলেছেন যে এই জৈবিক তাড়না আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরো বলেছেন যে এই জৈবিক তাড়নাগুলো আমরা প্রকাশ পেতে না দিলে অন্য কোনো না কোনো ভাবে জৈবিক তাড়নাগুলো প্রকাশিত পায়। এবং তারা আরো বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই জৈবিক তাড়নার বশবর্তী হয়ে অন্য কাজে স্বাধীনভাবে করে তখন দেখা যাবে সে ওই কাজে আরো বেশি হাইলাইটেড হতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে। এরপরে আমরা আসবো আচরণগত দৃষ্টিভঙ্গি। আচরণগত দৃষ্টিভঙ্গি কি? যারা এই আচরণগত দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী তারা বলেছেন যে মনোবিজ্ঞানকে যদি বিজ্ঞান হতে হয় অবশ্যই এমন কোনো বিষয় নিয়ে অনুসন্ধান করতে হবে যে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা যাবে, পরিমাপ করা যাবে এবং বাইরে থেকে দেখা যাবে, অর্থাৎ পর্যবেক্ষণ করা যাবে এবং মেজারেবল হতে হবে। তো এরকম বিষয় কি? তাহলে এরকম বিষয় হচ্ছে আচরণ। এই জন্য তারা কি বলছে যে মনোবিজ্ঞানকে যদি বিজ্ঞান হতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে? পর্যবেক্ষণ বিষয় নিয়ে অনুসন্ধান করতে হবে, যেমন আচরণ। আচরণবাদী মনোবিজ্ঞানীরা আচরণগত প্রতিক্রিয়া এবং পরিবেশের উদ্দীপক দ্বারা প্রতিক্রিয়া যেভাবে প্রভাবিত হয় তা করেন। আমরা আচরণ কি জানি ইতিমধ্যেই, এবং আচরণ হচ্ছে কি? কোনো উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। তো এটা হচ্ছে পরিমাপ করা যাবে, পর্যবেক্ষণ করা যাবে এবং এই পরিমাপ এবং পর্যবেক্ষণের মাধ্যমে মনোবিজ্ঞানকে একটি বিজ্ঞান হিসেবে সুপ্রতিষ্ঠিত করা যায়। এখানে মনোবিজ্ঞানকে আচরণ বিজ্ঞান হিসেবে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা হচ্ছেন প্যাভলভ, থর্নডাইক এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওয়াটসন। তো আমরা প্যাভলভের সূত্রটা যদি দেখি সেখানে হচ্ছে সহায়ক শিক্ষণ। সেই সহায়ক শিক্ষণ কি? পূর্বে একটি সাধারণ উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করত, সেই উদ্দীপকের সাথে যদি একটি নিরপেক্ষ উদ্দীপক যুক্ত করে দেওয়া হয় তাহলে সেই নিরপেক্ষ উদ্দীপকটা কি করতে পারে? সেই প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এটা আমরা ডিটেইলস যদি एग्जांपल দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে যেটার সাথে কোনো উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যদি অন্য কোনো দিয়ে এটার সাথে যুক্ত করে দেওয়া হয় তাহলে উদ্দীপকটা কি করবে? সেই প্রতিক্রিয়াটা তৈরি করতে পারে। এরপরে হচ্ছে চতুর্থ মানবিক দৃষ্টিভঙ্গি। মানবিক দৃষ্টিভঙ্গি কি বলেছেন? মনোবিজ্ঞানের কেন্দ্রীয় ধারণা হলো আত্মোপলব্ধির চাহিদা। মনোবিজ্ঞানের দুটি প্রধান ধারণা পোষণ করেন। প্রাণীর প্রেষণা প্রাণীর আচরণকে প্রভাবিত করে।
প্রথম কথাটা হচ্ছে প্রাণীর প্রেষণা। প্রেষণা কি? অর্থাৎ আমি যখন আমার মধ্যে একটা ইনার ফোর্স কাজ করতেছে, যেমন আমি ক্ষুধার্ত, তখন দেখা যাবে আমি যদি পড়াশোনা করতে বসি তখন পড়াশোনার দিকে আমি মনোযোগ দিতে পারবো না বা মনোনিবেশ প্রপারলি করতে পারবো না। কেননা সবসময় আমার মাথায় কি আসবে? আমার মাথায় ক্ষুধা নিবারণের চিন্তা চলে আসবে। তো এনারা এই কথাই বলছেন যে প্রাণীর কি করে, তার মধ্যে যে আচরণ আসে সেটা হচ্ছে প্রভাবিত হয় প্রেষণা দ্বারা। অপর কথাটি হলো প্রাণীর স্বাধীনতা। তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলে তারা জীবনের দায়িত্ব নিতে পারবে এবং তাদেরকে ভালোভাবে প্রকাশ করতে পারবে। অর্থাৎ কোনো প্রাণীকে যদি তার স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় এবং তার সমাজ যদি সেই স্বাধীনতাটাকে মেনে নিতে পারে, তাহলে সেই ব্যক্তি কি করবে? সুন্দর সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করতে পারবে এবং তার জীবনে সে সুপ্রতিষ্ঠিত হতে পারবে। এরপরে দ্য লাস্ট ওয়ান হচ্ছে জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি। জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি মেইনলি জ্ঞানী কথাটা হচ্ছে কগনিশন। কগনিশনের অর্থটা হচ্ছে ব্যাপকতা। অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে কোনো না কোনো ঘটনার সম্মুখীন হচ্ছি, প্রতি মুহূর্তে আমরা কোনো না কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি, নলেজ গ্যাদার করতেছি এবং এই নলেজগুলা আমরা পরবর্তী লাইফে বা পরবর্তী সময়ে কোনো না কোনো ক্ষেত্রে সেগুলাকে ব্যবহার করতেছি। তাহলে এই এক্সপিরিয়েন্সগুলা আমরা সূক্ষ্ম আকারে গ্রহণ করতেছি এবং পরবর্তীতে যখন প্রয়োগ করতেছি তখন এগুলোর অ্যাসিমিলেশন অর্থাৎ যুক্ত করে আমরা সেগুলোকে পরবর্তীতে প্রয়োগ করতেছি। সেই বিষয়টি তারা এখানে জানতে চান যে আমরা যা অভিজ্ঞতা লাভ করি তা কিভাবে আমরা সংগঠিত করি, তা মনে রাখি এবং বোঝাতে পারি। অর্থাৎ এই জ্ঞানী দৃষ্টিভঙ্গিতে যারা বিশ্বাসী তারা দেখতে চান যে কিভাবে আমরা ক্ষুদ্র ইনফরমেশনগুলো মাথায় নিতেছি এবং এই ক্ষুদ্র ইনফরমেশনগুলো আমরা কিভাবে একসাথে প্রকাশ করতেছি। যেমন ছোটবেলায় যখন আমরা প্রথম বর্ণমালা শিখি তখন দেখা যাচ্ছে অ, আ, ই, দীর্ঘ ই এসব আমরা আলাদা ভাবে শিখি। পরবর্তীতে যখন আমরা লেটার লেখা শিখি, পরবর্তীতে আমরা সেটাকে ওয়ার্ড করি, পরবর্তীতে সেন্টেন্স করি এবং পরবর্তীতে একাধিক সেন্টেন্সকে আমরা ব্যবহার করি। তাহলে প্রথমে আমরা কি শিখলাম? ইন্ডিভিজুয়ালি কতগুলো লেটার বর্ণ শিখলাম। পরবর্তীতে আমরা অনেকগুলো সেন্টেন্সের প্যারাগ্রাফ, কম্পোজিশন, রচনা, বর্ণ যা কিছু করতেছি। তাহলে কি হচ্ছে? আমরা ক্ষুদ্র এক্সপিরিয়েন্স গুলোকে আমরা পরবর্তীতে একসঙ্গে ব্যবহার করতেছি। এজন্যই তারা বলতে চাচ্ছেন যে জ্ঞানী মনোবিজ্ঞানীগণ মানুষকে তথ্যের চরম সক্রিয় প্রক্রিয়াজাতকরণ হিসেবে দেখে থাকেন। অর্থাৎ চরম সক্রিয় প্রক্রিয়াজাতকরণ হচ্ছে কি? যে সর্বোচ্চ স্তরের প্রক্রিয়া করে। কি প্রক্রিয়া? যে ক্ষুদ্র ইনফরমেশনগুলো নেই, আমরা সেগুলোকে প্রক্রিয়া করে আমাদের বাস্তবিক জীবনে সেগুলোকে ব্যবহার করি। তাহলে আমরা আজকে কি জানলাম? আজকে আমরা জানলাম যে মনোবিজ্ঞানের পরিধি সম্পর্কে জানলাম, মনোবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে জানলাম, মনোবিজ্ঞানের যে 5টা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে সেসব বিষয়ে আমরা জানলাম। তো আশা করি তোমরা উপকৃত হয়েছো এবং তোমাদের বই পাশাপাশি রাখবে এবং তোমরা ক্লাস লেকচার থেকে নোটগুলো সংগ্রহ করে রাখবে, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। তো আজকে আমাদের মনোবিজ্ঞানের 2য় ক্লাস এ পর্যন্তই থাকলো। তোমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।